আজকের আলোচনাটা ভারতের অর্থনীতি নিয়ে, তবে একটু অন্য দিক থেকে। আমাদের কাছে বেশ কিছু এই রিপোর্ট আর ডেটা এসছে, যা ভারতের সাধারণ মানুষের আসল ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার যাকে বলে, হ্যাঁ, পারচেজিং পাওয়ার, সেটা নিয়ে যে ধারণাগুলো চলে আসছে সেগুলোতে বেশ চ্যালেঞ্জ জানাচ্ছে। দেখা যাক এই সূত্রগুলো থেকে কি কি ইন্টারেস্টিং জিনিস উঠে আসে। ঠিক তাই। প্রায়শই আমরা ডলারের বিনিময় হারের নিরিখেই দেখি তো, ভারতের অর্থনীতির বিচার করি সেভাবেই। একদম। কিন্তু আজকের এই সূত্রগুলো বলছে দেশের ভেতরের ছবিটা বুঝতে হলে এই মানুষের কেনার ক্ষমতা, সেটাকে গুরুত্ব দিতে হবে। আর সেখানেই হয়তো একটা অন্য গল্প আর কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক এই পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা দিয়ে। বিষয়টা ঠিক কি আর কেন এটা এত জরুরি? সহজ কথায় যদি বলি, আপনার টাকার আসল জোর কতটা, একই পরিমাণ টাকা দিয়ে আপনি কতটা জিনিস বা পরিষেবা কিনতে পারছেন, সেটাই ক্রয় ক্ষমতা। ইন্ডিকেটর, প্রতিচ্ছবি দেয়। আর সূত্রগুলো বলছে ভারতে জীবনযাত্রার খরচ, কস্ট অফ লিভিং, অনেক দেশের তুলনায় বেশ কম। এখানেই একটা বেশ চমকপ্রদ ডেটা আমার চোখে পড়ল এই সূত্রগুলো দেখতে গিয়ে। বলা হচ্ছে আমেরিকায় যে জিনিস বা পরিষেবা কিনতে $1 লাগে, ফোনফায় 80 টাকা। হ্যাঁ, 80 টাকার আশেপাশে। সেটাই ভারতে পাওয়া যাচ্ছে মাত্র 22 থেকে 25 টাকায়। এটা তো বিশাল ফারাক। হ্যাঁ, বিশাল। এই তুলনাটাকেই তো পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি বলে। ও আচ্ছা আচ্ছা, পিপিপি। হ্যাঁ, এর দাঁড়াচ্ছে বিনিময় হার অনুযায়ী যা মনে হচ্ছে তার চেয়ে প্রায় 3 থেকে 3.5 গুণ বেশি জিনিস বা পরিষেবা একজন ভারতীয় কিনতে পারছে। 3 থেকে 3.5 গুণ? হ্যাঁ, যেমন 2022 সালের একটা হিসেব আমি দেখছিলাম। আমেরিকার $100 যা কেনার ক্ষমতা, ভারতে সেটা ছিল 2200 টাকার সমান। শুধু ডলারের বিনিময় হার 80 টাকা করে ধরলে তো 8000 টাকা হওয়ার কথা, কিন্তু আসলে 2200 টাকায় সেটা হয়ে যাচ্ছে। তার এই বাস্তবতাটা শুধু এক্সচেঞ্জ রেট দিয়ে বোঝা মুশকিল? একদমই বোঝা যায় না। কারণটা হলো দেশের ভেতরে জিনিসের দাম, স্থানীয় জিনিসের দাম, বিশেষ করে পরিষেবা বা যেগুলো ধরুন আন্তর্জাতিক বাণিজ্যে অতটা যায় আসে না, সেগুলোর দাম অনেক কম থাকে। ইন্টারেস্টিং। কিন্তু এই যে বেশি কেনার ক্ষমতা, এটা তো তখনই কাজে লাগবে যখন লোকের হাতে টাকা থাকবে, আয় বাড়বে। ঠিক। অথচ একটা সাধারণ কথা আমরা প্রায়ই শুনি, ভারতে চাকরি নেই, আয় কম। সূত্রগুলো কি এই ধারণার সাথে একমত, নাকি অন্য কিছু বলছে? দেখুন, এখানেই আর একটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্রগুলো বেশ স্পষ্টভাবেই বলছে 2000 সালের ভারত আর আজকের ভারতে অনেক তফাৎ। যেমন ধরুন, এখন একজন গ্র্যাজুয়েট স্নাতক পাশ করা যুবক প্রথম চাকরিতে শহরে অ্যাভারেজে 15,000 থেকে 30,000 টাকা আয় করছে। 15 থেকে 30,000? হ্যাঁ, আগে যেটা হয়তো ছিল 5,000-7,000 টাকার কাছাকাছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো শুরুতেই 10-12,000 হচ্ছে, কিন্তু অ্যাভারেজটা বেশ বেড়েছে। অবশ্যই এটা সবার ক্ষেত্রে সমান নয়, কিন্তু গড় আয় যে বেড়েছে সেটা দেখা যাচ্ছে। আর এটা কি শুধু শহরের ছবি? গ্রামের দিকেও কি পরিবর্তন এসেছে? আমি দেখছিলাম কিছু রিপোর্টে ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকার কথা বলা হয়েছে। ঠিক ধরেছেন, শুধু শহর নয়, গ্রামের ছবিটাও কিন্তু পাল্টাচ্ছে। ইউটিউব, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এই কাজগুলো এখন আর শুধু বড় শহরে নেই। আচ্ছা। গ্রামে বা ছোট শহরে বসেই অনেকে বেশ ভালো আয় করছে। আবার ধরুন এই উবার, সুইগি বা অ্যামাজন ডেলিভারির মতো কাজগুলো, এগুলো তো নতুন আয়ের পথ খুলেছে, শুধু শহরে না, ছোট শহরগুলোতেও। ঠিক। এর সাথে যোগ হয়েছে লক্ষ লক্ষ ছোট আর মাঝারি ব্যবসা, এমএসএমই আর স্টার্টআপ। এগুলোও তো লোকাল লেভেলে প্রচুর কাজের সুযোগ তৈরি করছে। আর এই পুরো ছবিটা বদলাতে সস্তা ডেটা আর স্মার্টফোনের ভূমিকা তো বিরাট, তাই না? অবশ্যই, অবশ্যই। এনর্ম ভূমিকা। ভাবুন, 2002 সালে ইন্টারনেট ব্যবহারকারী ছিল জনসংখ্যার মাত্র 5%। মাত্র 5%? হ্যাঁ, আর এখন 2024-এ সেটা বেড়ে 75%-এর বেশি। কিছু সমীক্ষা তো আরও বেশি বলছে। স্মার্টফোন এখন আর লাক্সারি নয়, এটা প্রয়োজন। একদম। মানুষ সহজেই নতুন স্কিল শিখছে, অনলাইন ব্যবসা করছে। ডেটার খরচ কম হওয়াতে এটা সম্ভব হয়েছে। এমনকি এটাও দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত পরিবারগুলো এখন আগের চেয়ে অনেক সহজে বিদেশে ঘুরতে যাওয়ার কথা ভাবছে। এটাও তো তাদের ক্রয় ক্ষমতা বাড়ারই একটা ইঙ্গিত, তাই না?
তা তো বটেই। তাহলে এইসব ডেটা, এই বিশ্লেষণ, এখান থেকে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমাদের কি বোঝা উচিত? মূল ব্যাপারটা হলো একটা দেশের অর্থনীতির স্বাস্থ্য, বিশেষ করে সাধারণ মানুষের জীবনযাত্রার মান। সেটা বুঝতে হলে শুধু আন্তর্জাতিক বিনিময় হার মানে ডলারের রেট সেদিকে তাকালে চলবে না। দেশের ভেতরে মানুষ তাদের রোজগারের টাকায় অতটা স্বচ্ছন্দে আছে, তাদের কেনার ক্ষমতা কতটা বাড়ছে, এই ভেতরের ছবিটা দেখা খুব জরুরি। আর এই সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই দিক থেকে দেখলে ভারতের গল্পটা কিন্তু বেশ আশাবঞ্জক। অর্থাৎ আজকের আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে ভারতের অর্থনৈতিক অগ্রগতির মূল্যায়ন করতে গেলে এই অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতার মতো বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। একদম। শুধু বিনিময় হারের চশমা দিয়ে দেখলে আসল ছবিটা হয়তো কেন নিশ্চিতভাবে অস্পষ্ট থেকে যায়। ঠিক বলেছেন। আর এখানেই ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্নও উঠে আসে কিন্তু। কি রকম? যদি ভারতের এই অভ্যন্তরীণ চাহিদা আর ক্রয় ক্ষমতা সত্যিই এতটা বাড়তে থাকে, তাহলে আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে ভারতের ভূমিকা ঠিক কেমন হতে পারে? মানে শুধু সস্তা শ্রম বা একটা বড় বাজার হিসেবে নয়, বরং নিজস্ব উদ্ভাবন আর এই শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার জোরে ভারত কি আরও একটা অন্যরকম আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারবে? এটা নিয়ে কিন্তু আরও গভীর ভাবনার অবকাশ রইল।